আমরা যখন নতুন কোনো গেম খেলতে চাই বা নতুন কোনো জিপিইউ কিনতে চাই তখন অনেক ধরনের ওয়ার্ড শুনি, লাইক রে ট্রেসিং, ডিএলএসএস, এফএসআর, ভির্যাম, জিসিং, তারপর হচ্ছে ফ্রেম জেনারেশন, অ্যান্টি এলিয়াসিং শ্যাডার। তো এতগুলো টার্ম শুনে অনেকেই কনফিউজড হয়ে যায়। অনেক সময় মনে হয় যে এগুলো কি শুধু মার্কেটিং নাকি এগুলো সত্যি গেমের পারফরমেন্স আর গ্রাফিক্সের বড় চেঞ্জ আনে। আসলে শুধু একটা বেটার কোয়ালিটির একটা পিসি বিল্ড করলাম, আবার ভালো মানের জিপিইউ অ্যাড করে গেমিং শুরু করে দিলাম, তাহলেই হবে না। কিন্তু আমাদের উচিত কিন্তু কোর টেকনোলজিগুলো জানা। এখন এমন একটা যুগ চলে এসেছে যে আপনি যত ভালো ওয়ার্ল্ড টেক সম্পর্কে আইডিয়া রাখবেন আপনি তত বেশি স্মার্ট হবেন। তো এগুলো অনেক কমপ্লেক্স হয়ে থাকে, যা অনেকে একটু স্টাডি করতে গেলে কনফিউজ হয়ে যান। বাট কোনো সমস্যা নাই, আমরা তো আছি। কোর টেকনোলজির কমপ্লেক্স টপিকসগুলো আমরা আপনাদের খুব সহজে বুঝিয়ে দেব। তো যাই হোক, আমরা কথা বলছিলাম জিপিইউ ফিচার নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা একদম সহজভাবে বুঝবো, কোন ফিচার কি করে, কেন ব্যবহার করা হয়, আর কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। হাই, আপনি দেখছেন কিউবিস্ট টেক, সাথেই থাকুন। প্রথমে আসি রে ট্রেসিং নিয়ে। রে ট্রেসিং হলো গেমের এমন একটা টেকনোলজি যেটা গেমের লাইটিং, শ্যাডো এবং রিফ্লেকশনকে অনেক বেশি রিয়েলিস্টিক করে তোলে। সাধারণভাবে গেমের লাইট ক্রিয়েট হয় কিছু ট্রিক ব্যবহার করে, মানে আসলে আলো যেভাবে বাস্তবে কাজ করে গেমে ঠিক সেভাবে হিসাব করা হয় না, কিন্তু রে ট্রেসিং ঠিক সেটাই করে। এটা আসলে সিমুলেট করে বাস্তবে আলো কিভাবে চলাফেরা করে। ধরুন একটা লাইট কোনো অবজেক্টে লাগলো, তো বাস্তবে কি হয়? বাস্তবে সে লাইটটা অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়, কিছু অংশ অ্যাবজর্ব হয় আর কিছু অংশ অন্য জায়গায় গিয়ে পড়ে। তো রে ট্রেসিং ঠিক এই জিনিসটাকেই গেমে হিসাব করে, মানে আলোকে ট্রেস করা হয়, কোথা থেকে এসেছে, কোথায় লাগছে আর কোথায় রিফ্লেক্ট হচ্ছে, যার ফলে গেমে রিফ্লেকশনটা খুব রিয়েলিস্টিক লাগে। শ্যাডো একদম সফট হয়, গ্লাসের ভেতর দিয়ে আলো যায়, তারপর পানিতে রিয়েল রিফ্লেকশন দেখা যায়। এক্সাম্পল হিসেবে ধরুন রাস্তার উপর একটা পানির ফোয়ারা, তো রে ট্রেসিং অন থাকলে সেই পানিতে আপনার পেছনের বিল্ডিংও দেখা যাবে। আর রে ট্রেসিং যদি অফ থাকে এই রিফ্লেকশন হয়তো থাকবে না, অথবা ফেক হবে আর কি। তবে একটা কথা মনে রাখবেন যে রে ট্রেসিং গেমতে ডেভেলপ করে না, এটা শুধু গ্রাফিক্স রিয়েলিস্টিক করে তোলে। এবার আসি ডিএলএসএস নিয়ে। ডিএলএসএস এর পুরো নাম হচ্ছে ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং। এটা বেসিক্যালি এনভিডিয়া জিপিইউতে পাওয়া যায়। এখন ডিএলএসএস এর কাজটা কি? এটা আসলে গেমকে কম রেজুলেশনে রেন্ডার করে তারপর এআই দিয়ে ইমেজটাকে আপডেট করে। ধরুন আপনি 4K তে গেমস খেলছেন, জিপিইউ যদি সরাসরি 4K রেন্ডার করে তাহলে প্রচুর পারফরমেন্স লাগে। তো ডিএলএসএস কি করে সেখানে? ধরুন গেমসটা আপনার 1080p বা 1440p তে রেন্ডার করলো, তারপর এআই সেই ইমেজটাকে 4K এর মতো করে আপস্কেল করে, আর রেজাল্ট হিসেবে এফপিএস অনেক বাড়ে, জিপিইউ কম স্ট্রেস পায়, আর ইমেজ কোয়ালিটি প্রায় সেমই থাকে বলতে গেলে। আর অনেক ক্ষেত্রে ডিএলএসএস নেটিভ রেজুলেশনের থেকেও ভালো দেখায়, কারণ এটা শিমারিং আর নয়েজ কমায়। আর রে ট্রেসিং অন থাকলে ডিএলএসএস প্রায় ম্যান্ডেটরি হয়ে যায় তখন, কারণ রে ট্রেসিং কিন্তু অনেক পারফরমেন্স কনজিউম করে। ওকে, এবার আসি এফএসআর নিয়ে। এফএসআর এর পুরো নাম হচ্ছে ফিডিলিটি এফএক্স সুপার রেজুলেশন, আর এটা কিন্তু এএমডি তৈরি করেছে। তো এফএসআর এর আইডিয়াটা কিন্তু ডিএলএসএস এর মতোই, গেম কম রেজুলেশনে রেন্ডার হবে, দেন আপস্কেল করা হবে। কিন্তু একটা বড় ডিফারেন্স আছে, এফএসআর এআই হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট না, মানে এএমডি জিপিইউতে কাজ করে, আবার এনভিডিয়া জিপিইউতেও কাজ করে, পুরনো জিপিইউতেও কাজ করে, আবার কনসোলেও কাজ করে। এই কারণে এফএসআর অনেক বেশি কম্পেটেবল। তবে একটা ব্যাপার আছে যে ডিএলএসএস সাধারণত এফএসআর এর থেকে একটু ক্লিন দেখায়, বিশেষ করে মোশনের সময়। তবুও এফএসআর বাজেট জিপিইউর জন্য খুবই হেল্পফুল। ওকে, এবার আসি ফ্রেম জেনারেশন। এই ফিচারটা আসলে এফপিএস বাড়ানোর আরেকটা ওয়ে। এখন এটা কি করে দেখেন, জিপিইউ সব ফ্রেম রেন্ডার করে না, এর মাঝে এআই দিয়ে নতুন ফ্রেমও বানায়। ধরুন আপনার গেম চলে 60 FPS এ, আর ফ্রেম জেনারেশন অন করলে এটা মাঝখানে নতুন ফ্রেম তৈরি করে, ফলে স্ক্রিনে দেখা যায় প্রায় 120 FPS এর মতো। এর ফলে যেটা হয়, মুভমেন্ট অনেক স্মুথ লাগে, গেম দেখতে ভাই ফ্লুইড লাগে। তবে একটা ছোট সমস্যা আছে, ইনপুট ল্যাটেন্সি একটু বেড়ে যায়, মানে আপনি প্রেস করলে রেসপন্স একটু দেরিতে আসতে পারে। এই কারণে ফ্রেম জেনারেশন কম্পিটিটিভ মাল্টিপ্লেয়ার গেমে কম ব্যবহার করা হয়। ওকে, এবার আসি ভির্যাম। ভির্যাম মানে ভিডিও র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এটা হচ্ছে জিপিইউ নিজের মেমোরি। এখানে থাকে টেক্সচার, শ্যাডার আইডিয়া, মডেল, লাইটিং ডেটা। তো গেম যত বড় হবে রেজুলেশন তত বেশি হবে, আর ভির্যাম তত বেশি লাগবে। ধরুন আপনার জিপিইউতে ভির্যাম কম, তখন কি হয়? বেসিক্যালি এফপিএস ড্রপ হয়, স্টার্টার, টেক্সচার পপ ইন, বিশেষ করে 1440p 4K হাই টেক্সচার প্যাক, এই জায়গায় ভির্যাম খুব ইম্পর্টেন্ট। তো এরপর আসি অ্যান্টি এলিয়াসিং। আমরা জানি যে কম্পিউটার স্ক্রিন পিক্সেল দিয়ে তৈরি, এই কারণে ডায়াগোনাল বা কার্ভ অনেক সময় জ্যাক দেখায়, মানে বাংলায় বললে খাঁজ কাটা লাগে। তো অ্যান্টি এলিয়াসিং এই জিনিসটা ঠিক করে, আর এটা পিক্সেলের মাঝখানে কালার ব্লেন্ড করে, ফলে অবজেক্টগুলো খুব স্মুথ দেখায় আর কম জ্যাক লাগে। অ্যান্টি এলিয়াসিং এর অনেক ধরনের প্রসেস আছে, যেমন MS ডাবল এ, FX ডাবল এ, T ডাবল।
তো কিছু প্রসেস বেশি কোয়ালিটি দেয় আর কিছু প্রসেস বেশি এফপিএস দেয়। এবার আসি অ্যানিস্ট্রপিক ফিল্টারিং। ধরুন আপনি গেমে একটা রোড দেখছেন, দূরে গেলে রোডের টেক্সচার অনেক সময় ব্লারি হয়ে যায়, আর অ্যানিস্ট্রপিক ফিল্টারিং এই সমস্যাটা ঠিক করে দেয়। এটা টেক্সচারটিকে দূর থেকেও ক্লিন রাখে, বিশেষ করে রোড, ফ্লোর অথবা ওয়াল। তো এই ফিচারটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কোনো এফপিএস ড্রপ করে না, আর এই কারণে আপনি চাইলে এটা সবসময় অন রাখতে পারেন বেটার গেমিং এর জন্য। ওকে, তারপর আসি G-Sync। G-Sync হলো এনভিডিয়ার টেকনোলজি, আর এটা আপনার জিপিইউ এবং মনিটরে রিফ্রেশ রেট সিঙ্ক্রোনাইজ করে। যখন এফপিএস আর রিফ্রেশ রেট ম্যাচ করে না তখন স্ক্রিন টিয়ারিং হয়, মানে স্ক্রিনে একসাথে 2 ফ্রেম দেখা যায়, আর G-Sync এটা ঠিক করে দেয়। মনিটর আর রিফ্রেশ রেট জিপিইউর সাথে ম্যাচ করে নেয়, আর যার ফলে কিন্তু টিয়ারিং অফ হয়ে যায়, আর স্টার্টার কমে, আর গেম অনেক স্মুথ লাগে। এবার আসে FreeSync। FreeSync হলো AMD টেকনোলজি, এটাও সেম কাজ করে, মানে মনিটর রিফ্রেশ রেট আর জিপিইউ ফ্রেম রেট এগুলো সিঙ্ক্রোনাইজ করে। FreeSync এর একটা বড় সুবিধা হলো এটা অনেক বেশি মনিটরে পাওয়া যায়, অনেক এনভিডিয়া জিপিইউ তো FreeSync মনিটর সাপোর্ট করে। আচ্ছা, এবার আসি V-Sync। V-Syncটা হলো স্ক্রিন টিয়ারিং অফ করার ওল্ড প্রসেস। এটা এফপিএস কে মনিটর রিফ্রেশ রেটে লক করে ফেলে, যেমন 60 হার্জ মনিটরে 60 এফপিএস। তবে প্রবলেম হলো যে ইনপুট ল্যাগ বেড়ে যায় আর এফপিএস ড্রপ হলে স্টার্টার হয়, আর এই কারণেই এখন G-Sync বা FreeSync বেশি ব্যবহার হয়। তো নেক্সটে আসছে শ্যাডার। শ্যাডার হলো ছোট ছোট প্রোগ্রাম যেগুলো জিপিইউতে চলে। এগুলো ঠিক করে যে লাইট কেমন হবে, শ্যাডো কেমন হবে, পানি কেমন দেখাবে এবং ফায়ার কেমন লাগবে। মডার্ন গেমে শ্যাডার খুবই ইম্পর্টেন্ট। আবার অনেক সময় গেম অন করলে আপনারা দেখবেন যে কম্পাইলিং শ্যাডার্স এই লেখাটা দেখা যাচ্ছে, এটা মানে জিপিইউ এই প্রোগ্রামগুলোকে রেডি করছে। এবার দি লাস্ট ওয়ান, এনভিএনসি। এনভিএনসি হলো এনভিডিয়া জিপিইউর একটা হার্ডওয়্যার ভিডিও এনকোডার। এখন এটা কি করে? আপনি যখন গেম প্লে রেকর্ড করেন বা স্ট্রিম করেন, ভিডিও এনকোড করতে হয়, আর সাধারণত সিপিইউতে এটা করা হয়। কিন্তু এনভিএনসি থাকলে জিপিইউ নিজেই এই কাজ করে, যার ফলে জিপিইউ ফ্রি থাকে আর গেম স্মুথ চলে আর স্ট্রিম কোয়ালিটি অনেক ভালো হয়ে যায়। এই কারণে এনভিএনসি স্ট্রিমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। তো আজকে আমরা অনেকগুলো জিপিইউ ফিচার নিয়ে জানলাম, আর এগুলো গেমের গ্রাফিক্স, পারফরমেন্স আর স্মুথনেসের সাথে সরাসরি ইনভলভ। তাই নতুন জিপিইউ কেনার সময় এই ফিচারগুলো জানা মাস্ট নিডেড। তো যাই হোক, যাবার আগে আমাদের একটা মিনি পিসি নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে কিবিটসের লানিয়া R7 এই মিনি পিসি, আর যাতে রয়েছে Ryzen 7 7840HS। এই সিপিইউটি হচ্ছে Ryzen 7000 সিরিজের লেটেস্ট প্রসেসর, সাথে পাওয়ারফুল জিপিইউ Radeon 780M, আর বুস্ট ক্লক স্পিড আপ টু 2.7 GHz, সাথে DDR5 5600 MHz RAM সাপোর্ট আছে এতে। আর মিড রেঞ্জের গেমসগুলোতে উড়ন্ত দুরন্ত পারফরমেন্স পাওয়া যাবে এই মিনি পিসি থেকে। আর এই মিনি পিসি সম্পর্কে আরো ডিটেইলস জানতে ভিজিট করতে পারেন qubits.com। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।